স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে, যিনি আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু হয়, যাহা কিছু ঘটে সবই জানেন, এবং পৃথিবীর জীব যাহা আছে সবই জীব, সব কিছুই তার অধীনস্থ, অস্বীকার করার মতো কিছু নেই। তার নামেই শুরু করছি আজকের আমার ভিডিও বার্তা সোহাইব অনলাইন সেন্টারের পক্ষ থেকে। ইতিপূর্বে আমি সার্ভে বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্যান্টাগ্রাফ সম্পর্কে উপস্থাপন করেছি, পৃথককরণ সম্পর্কে উপস্থাপন করেছি। আজকে যেটা আমি উপস্থাপন করব সেটা হচ্ছে সার্ভেয়ারগণ কিভাবে নতুন নকশা তৈরি করবেন, মৌজা ম্যাপ বা নকশা, এবং তার কিছু ব্যবহার কার্যবিধি আমি প্রাথমিক পর্যায়ে আপনাদের সাথে সামনে উপস্থাপন করব, এবং গুনিয়া স্কেল কিভাবে ব্যবহার করবেন, ডিভাইডার কিভাবে ইউজ করবেন। এক হাতে, দুই হাতে কিন্তু ডিভাইডার ইউজ করার কোনো বিধান নাই। আমি বলবো বিধান নাই। আমার টেকনোলজি সম্পর্কিত যত ধারণা আছে সে সম্পর্কে আমি যুক্তি তর্ক উপস্থাপন করে আমি আমার সেগুলো উপস্থাপন করে আপনাদেরকে কিছু দেখাবার চেষ্টা করব। তাহলে দেখা যাক গুনিয়া স্কেল থেকে মাপ সঠিকতা নির্ধারণ করব। প্রথমে আমরা মনে করব একটা গুনিয়া দিয়ে কিন্তু মাপ সঠিকতা না আসতে পারে, তাহলে কয়েকটা গুনিয়ার সমন্বয়ে দেখব যে একটা গুনিয়ার মাপ যেখানে সঠিকতা ধারণ করে সেটাই কিন্তু সঠিক বলে আমরা মনে করব। এজন্য কয়েকটা গুনিয়ার সমন্বয়ে যে কোনো একটা স্কেল আমরা বেছে নিতে পারবো। মাপযোগ যেটা দেখব যে সব কয়েকটার সাথে মিল আছে সেটা আমরা নির্ধারণ করব যে এই গুনিয়াটা দিয়ে আমার কাজকর্ম সার্ভে কাজ চালানো যেতে পারে। তাহলে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু দেখাবো, সেটা হচ্ছে গুনিয়া এবং ডিভাইডার কিভাবে ধরতে হয়। আমি প্রথমে এক হাত ব্যবহার করে এইভাবে আঙ্গুলের সাহায্যে 80 লিং একটা মাপ নিলাম। এই ম্যাপটা অন্য স্কেলে আমি 80 লিং, ওকে ঠিক আছে। এটা কিন্তু আমি এভাবেই মাপযোগ নেব, কিন্তু এভাবেই ব্যবহার করব। আপনার ভালো করে লক্ষ্য করবেন, এটা কিন্তু যারা সার্ভে বোর্ডে পরীক্ষা দিবেন এটা মারাত্মক বিষয় কিছু। দুই হাত ইউজ করতে গেলে আপনার কিন্তু পরীক্ষাটা সেখানে টেকনিক্যাল অ্যাডভাইজার আপনাকে সিলেক্ট করবে না, প্রশ্নই আসে না, কারণ আপনি সেটা ব্যবহার জানেন না। আপনি লক্ষ্য রাখবেন, এভাবে ইয়েটা বাড়াতে থাকবেন যতটুকু আপনার ম্যাপের মধ্যে নেওয়া যায়। তারপর এভাবে আপনি দেখা গেল যে সঠিকতা আসছে না, কমাতে থাকবেন। আচ্ছা, এভাবেই আপনারা কিন্তু এই ডিভাইডারটা ব্যবহার করবেন। যদি আপনি এভাবে দুই হাত ব্যবহার করতে যান, আপনার কখনোই বোর্ড আপনাকে সার্ভে পরীক্ষা যেগুলো বোর্ড পরীক্ষা দিতে যাবেন কখনোই আপনাকে সিলেক্ট করবে না। অনেকে আমি দেখছি যে এভাবে দুই হাত দিয়ে এইভাবে ডিভাইডার ইউজ করার চেষ্টা করে। এটা মোটেও করবেন না, মারাত্মক আপনার জন্য একটা, মানে আপনি কিছু জানেন না এটাই প্রমাণ করবেন। যখন আপনি এভাবেই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার সঠিকতা আসবে। স্কেলের মধ্যে আপনারা এভাবেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার স্কেল ধরার একটা নিয়ম যেটা আছে সেটা সঠিকতা অর্জন করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ম্যাপ কিভাবে ভূমিজরিপ সার্ভেতে ম্যাপ কিভাবে ড্রয়িং করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু ট্রাভার্স পয়েন্ট, এই গোল চিহ্নগুলো এগুলো ট্রাভার্স পয়েন্ট। এখানে অসংখ্য বেশ কয়েকটা ট্রাভার্স পয়েন্ট আছে, তো 20-25টা বা 22টা এরকম হবে, যেহেতু শীটটা মোটামুটি বড় একটা শীট। এটা কিন্তু 64 স্কেলের শীট, আবার বড় প্লট। মনে করবেন না যে এত বড় প্লট ম্যাপের মধ্যে কিভাবে অঙ্কিত হয়। 64 অর্থ হলো 1 লিং ইজ ইকুয়াল টু 4 লিং, অর্থাৎ বাস্তবে জমিতে যা পাওয়া যাবে ম্যাপ ড্রয়িং কিন্তু তার 4 গুণ অনুপাতে করতে হবে এখানে, সেটাকে 64 লিং বলা হয়। আর 16 হচ্ছে 1 লিং, অর্থাৎ যেগুলো নকশা তৈরি হয় সেখানে কিন্তু জায়গা অনেক ফাঁকা থাকে, বড় থাকে, সেখানে 2-3 ফিটের কোনো ব্যবহার আমরা করি না সার্ভেয়ারেরা। বিশেষ করে যেমন অনেক দামি জায়গা আছে, শহর আছে, রাজধানী আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 1.5 ফিট একটা জায়গার একটা রাস্তা আছে, সেখানে কিন্তু আপনার 3.5 ফিট হিসেবে এখানে অঙ্কন করতে হবে। তো যাই হোক, কীভাবে আমরা নকশা ড্রয়িং করব এবং নকশার নাম্বার কোন দিক থেকে আমরা প্রথমে চালু করব সেটারও একটা যুক্তি আমি আপনাদেরকে দেখাবো, যেটা টেকনিক্যাল রুলস নিয়ম মেনেই আমরা করে আসি থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে অলরেডি একটা নকশা প্রস্তুত হয়ে গেছে। এগুলো বিল্ডিংয়ের ছবি, এটা বিল্ডিংয়ের ছবি,
এটা একটা পুকুর, এই যে পুকুর পার, আপনারা কিন্তু বুঝবেন পুকুর পার। তো পুকুর পারে যে ইয়েটা, এটা কিন্তু এখানে পুকুর পার দাগ দাগ কাটা কাটা দেওয়া আছে, এটা পুকুর পার। আচ্ছা, অনেক সময় আমরা নাম্বার শিটে একটা দেখি 620, 600 বা 60, এটার নাম্বারটা আমরা শিটের মধ্যে বুঝলাম যে এটা শিটের নাম্বার। কিন্তু যখন তীর দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিয়ে এখানে নকশাটা, এখানে একটা নাম্বার হবে 61, তখন কিন্তু মনে করব বা আমরা জানবো যে এই নাম্বারটা কিন্তু 61 নাম্বার। এটা আপনার এই পার যাকে বলা হয় পুকুর পাড়ের এই নাম্বারটা কিন্তু 61। অনেকের ধারণা আছে যে তীর দিয়ে এখানে নাম্বার নাই। এর কারণ আছে, এখানে অনেক সময় জায়গা না হলে সেখানে নাম্বারটা তীর চিহ্ন দিয়ে আমরা ম্যাপের ওই প্লটে যে কোনো একটা জায়গায় লিপিবদ্ধ করতে পারি, তখন কিন্তু সার্ভেয়ার আপনারা বুঝেন বা অন্যদেরও বোঝা উচিত। তো ট্রাভার্স পয়েন্ট থেকে যে নকশাটা তৈরি করা হয়েছে এটার নাম হলো কিস্তোয়ার শিট। কিস্তোয়ার লেখাটা আমার অপরিষ্কার জায়গা। আর যাই হোক, কিস্তোয়ার শিট মানেই আপনাকে শুধু ট্রাভার্স পয়েন্টগুলো তৈরি করে একটা খাঁকা দেওয়া হবে, তখন কিন্তু আপনি এগুলো কিছুই থাকবে না, কিছুই দেখতে পাবেন না, বুঝতে পাবেন না। আচ্ছা, এই খাঁকা দেওয়ার পরে আপনি ট্রাভার্সের খুঁটিগুলো খুঁটি টু খুঁটি মাপ তৈরি করবেন। করার পরে ঘের মাপটা দিয়ে নেবেন, ঘের মাপ চৌহদ্দি মাপটা দিবেন। তারপর আপনি শীটটাকে বিভিন্ন অংশে বিভক্ত করবেন। দেখো, যত প্রকার আপনার কিস্তোয়ার কাজ করতে প্রয়োজনে অতগুলো ভাগ আপনি করতে পারবেন। এই ভাগগুলো কি বলা হয়? মোরব্বা না করে কিন্তু আপনি কিস্তোয়ার কাজ কখনোই করতে পারবেন না। আপনি যদি সার্ভেয়ার হয়ে থাকেন ফিল্ড পর্যায়ে, তো মোরব্বা না করে কিস্তোয়ার কাজ করতে পারবেন না। তো মোরব্বা, তার পরবর্তী আপনি শিক মিলাইল লাইন তৈরি করবেন। ধরেন আপনি নকশার এই দিকে যাবেন, এই দিকে চেন লাইন চালাবেন। তো এখান থেকে ট্রাভার্স পয়েন্ট এখানে আছে, এখান থেকে শিক মিলাইল লাইন আপনি 2.5 চেন 2 চেন পরপর লাইন তৈরি করবেন। করার পরে সেখানে লাইন চালাবেন, নকশা তৈরি করবেন। এখান থেকে এখানে ধরেন আপনি লাইন চালাতে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু এটা একটা ফ্ল্যাগ দিতে হবে। এই ফ্ল্যাগের মাধ্যমে আপনার চেন লাইন টানবেন এবং কিস্তোয়ার লাইন দেখাবেন। দেখানোর পরে এভাবে কিস্তোয়ার লাইন অর্থাৎ এটাকে বলা হয় কিস্তোয়ার লাইন। এই লাইনের উপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি এখান থেকে এখানে লাইন চালাবেন এবং অফসাইড পয়েন্ট নেবেন। স্পটে যে জমির সীমারেখা আইলগুলো আছে, ধরেন এখান থেকে একটা অফসাইড নেবেন। এখানে নেওয়ার পরে আপনি গুনিয়া স্কেল দ্বারা লাইন সঠিকতা নির্ধারণ করে আপনি একটা প্লট তৈরি করবেন। একটা প্লট তৈরি করার পর তারপর কিন্তু আপনি নাম্বারে যেতে পারবেন। আসলে সংক্ষিপ্তভাবে বলছি, এরপরে আমি ব্যাপকভাবে দেখাবো। এটা অনেক সময়ের ব্যাপার, যেহেতু সার্ভে স্তরে এটা প্রথম ধাপ। এটা একটা মারাত্মক জিনিস, কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে এখানে। তো কিস্তোয়ার শিট তৈরি করার পর আপনি অলরেডি সেটা অফিসারগণ আছে আমাদের বাংলাদেশের সহকারী সেটেলমেন্ট অফিসার, এরা আপনার নকশাটাকে পরীক্ষা করবে যে আপনার কিস্তোয়ার কাজ কতটুকু সঠিকতা হলো। উনি যে কোনো একটা জায়গায় এসে বলবে যে আপনি এখান থেকে একটা পয়েন্ট করেন, এখানে একটা পয়েন্ট করেন, এখানে একটা, এই প্লটের দিকে একটা পয়েন্ট করেন। এরকম একটা পর্তার লাইন দেওয়া হবে। এই পর্তার লাইন খুঁটি টু খুঁটির মাপকে বলা হয় কুল মাপ। এখন আবার মনে করেন না যেটা নদীর কুল, সাগরের কুল ইত্যাদি না। এই খুঁটি টু খুঁটির মাপটাকে বলা হয় কুল মাপ। এই খুঁটি এবং এই খুঁটির মাপ যদি আপনার কুল মাপ না বনে, তাহলে এই প্লটগুলো কিন্তু আপনার সব গরমিল হয়ে যাবে। টোটালি আপনার নকশা কখনো সঠিকতা অর্জন করতে পারবে না। আচ্ছা, কুল মাপ দেওয়ার অর্থ হইল এটা এই প্লটগুলো ঠিকভাবে আপনি ম্যাপে অঙ্কন করেছেন কিনা। এটা কিস্তোয়ার কাজের সম্পূর্ণ কিস্তোয়ার কাজের কিন্তু ফর্মুলা। আপনি প্লটগুলো সঠিকভাবে অঙ্কন করেছেন কিনা, সেজন্য এটাকে
একটা চেক পড়তাল হিসেবে ব্যবহার করা যায়। তো তখন কিন্তু আপনার এখান থেকে এখানে লাইন চালানোর দিকে ধরে 120 ফিট, 120 ফিট পরে একটা আইল পাওয়া যায়। এটা কিন্তু একটা আইল, আমি স্পষ্ট বলে দিয়েছি এটা আইল। তো এই আইলের মাপ যদি আমার 120-এ পাওয়া যায়, চেক দিয়ে পাওয়া গেলে এত 120 ফিট বা 120 লিঙ্ক, সরি আমি ফিট যেহেতু এ যাবত আপনাদেরকে উল্লেখ করি নাই, স্তরে কিন্তু লিঙ্ক হিসেবে গুনিয়া স্কেল সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর অনেকেই যেটা ফিটে ভেঙে নেন, এটা তার ব্যাপার, করতে পারেন, কিন্তু চেইন পিন স্কেলের ব্যবহার অপরিহার্য। এটাকে ফেলে দেওয়ার মতো কোনো ওয়ে নাই, কোনো উপায় নেই। সনাতন পদ্ধতি হোক আর বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে হোক, আপনি সেটাকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার কোনো উপায়ও নেই। তো এভাবে যখন আপনার কুলমাপটা মিলে যাবে, তারপর আপনি নকশাগুলো অঙ্কন করতে পারেন। প্রথমে আপনাকে কুলমাপটা দিয়ে নেওয়া উচিত। ধরেন 1000, এই মাপটা আসলে আপনার 1020 ফিট বা 20 লিঙ্ক, 1020 লিঙ্ক, 1020 লিঙ্ক কুলমাপ মিল। মার্শাল্লাহ, আপনার তাহলে নকশা কিন্তু ড্রয়িং সঠিক হবে। তারপর আপনি অফসাইড রাইট অ্যাঙ্গেল, এক ধরনের একটা দেশীয় আমাদের যন্ত্র আছে, অপটিক্যাল আমরা বলি। রাইট অ্যাঙ্গেল নকশা অঙ্কনের ক্ষেত্রে প্রতি সেকেন্ড মিনিটেই দরকার। রাইট অ্যাঙ্গেল ছাড়া কিন্তু নকশা অঙ্কন করতে পারবেন না আপনি। সে রাইট অ্যাঙ্গেল দ্বারা একটা অফসাইড, ধরেন যে বামের ডানের এই প্লটটা, এই কর্নারটা নিয়ে আসো এখানে। এখানে অপটিক্যাল ম্যান অপটিক্যাল চালাবে এই ফ্ল্যাগের উপরে, খুঁটি টু খুঁটি ফ্ল্যাগের উপরে। দেখা গেল আপনি এখানে 120 লিঙ্গে দূরত্বে অবস্থান করতেছে, আপনার 120 লিঙ্গের দূরত্বটা অবস্থান করছে। আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, আপনি চেন লাইনের উপরে। তো যখন মিলে গেছে মাশাআল্লাহ, তখন কিন্তু আপনার নকশাটা অঙ্কিত সঠিক হয়ে গেল। তো এখানে একটা আমি দেখাইলাম খুঁটি টু খুঁটি পড়তাল লাইন, পড়তাল মাপ, এটা চেক পড়তাল দিবেন অফিসারগণ, এবং তার উপরে আপনার অপটিক্যাল মাপ 120 লিঙ্ক, সেটাও কিন্তু মিলে গেছে। তাহলে ইনশাল্লাহ আপনার নকশাটা সঠিকতা অর্জন করবে। তো এটা একটা ব্যাপকতা ব্যাপার আছে, আসলে আজকে আমি ওইভাবে বলতে পারবো না। আমি এর পরের ভিডিওতে সুন্দর নিজেই একটা খাকা তৈরি করব, করার পর আপনাদেরকে খাকার উপর থেকে নকশা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লাইন চালাতে হয়, সেটা আমি প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমেই দেখাবো। তারপর আমি আপনার সঠিকতা হয়তো বুঝিয়ে দিতে পারবো। তারপর নাম্বার তৈরি করবেন, নাম্বার বসাবেন কিভাবে শীটে। উত্তর পশ্চিম কর্নার থেকে শীটের নাম্বার শুরু করবেন, উত্তর পশ্চিম কর্নার থেকে শীটের নাম্বার শুরু করবেন। এটা সনাতন পদ্ধতিতে সেই যখন জরিপ আবিষ্কার হয়েছে তখনেরই কিন্তু নিয়ম। এই নিয়মকে বাদ দেওয়ার আপনার কোনো ওয়ে নাই, আপনি পারবেন না সেটা করতে, টেকনিক্যাল অ্যাডভাইজার আপনার মানবে না। তো যাই হোক, আপনি নকশাটা তৈরি হয় কিভাবে তারও একটা ইতিহাস আছে। নকশাটা তৈরি হয় আসলে অনেকেই সেটা আমরা জানি না বা জানার চেষ্টা করি না। শীটের মৌজা ম্যাপের নাম্বার কেন উপরে আসে নিচে যায়, তারপর নিচে নামে, ডান বামে দৌড়ায়, কেন দৌড়ায়? বাতাসের যে তরঙ্গটা এলোপাতারিভাবে চলছে, কখনো আঁকা বাঁকা, কখনো আঁকা বাঁকা। এই বাতাসের তরঙ্গের সাথে মিল রেখে কিন্তু এই মৌজার শীটের নাম্বার বসানো হয়, প্লট নাম্বার বসানো হয়। তো আমি আপনাদের দেখাবো এটা উত্তর পশ্চিম কর্নার এবং দক্ষিণ পশ্চিম কর্নারে, দক্ষিণ পূর্ব কর্নারে যে শেষ হয় নাম্বার। উত্তর পশ্চিম কর্নার থেকে নাম্বার শুরু হয়, দক্ষিণ পূর্ব কর্নারে যে কিন্তু নাম্বার শেষ করা হয়। এটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার। তাহলে আমি নাম্বারটা বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে শুরু করতে পারি। এখন আমি 2 নম্বর বসাবো, নাম্বার 2। আচ্ছা, তারপর আমি কি করবো এখন? 3, 4, 5, 5 গেল, আমি 6 আসবো, 6, 7, 8, আমি কিন্তু নিচে নেমে আসলাম, একবারে নিচে, 8 নাম্বার দিলাম। আমি কিন্তু এখন বন্দি, আমি উপরে নাম্বার, আমি কিন্তু বন্দি পর্যায়ে চলে গেছি। আমি এই দিকে আসবো, আমার এই দিকে শেষ করে আসি, তারপর আমার এখানে আসতে হবে। তাহলে এই কর্নার থেকে আমি এখানে কিন্তু ঢুকতে পারি। আপনি দেখেন এই কর্নার থেকে আমি এখানে 9,
তারপর আমি এখানে আসলাম 10, 11। আচ্ছা আমি এই দিক দিয়ে বেরিয়ে আসবো 12, 13। আচ্ছা এখানে আমি 13 নাম্বার দেওয়ার পরে 13 দিলাম, তারপর এখানে 14, এখানে 15, এভাবে উঠতে থাকবো। অর্থাৎ এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে যাবে, এভাবে এভাবে নকশাটা বাতাসের তরঙ্গ যেভাবে ঢেউ খেলে ওইভাবেই কিন্তু নকশার তরঙ্গটা তৈরি হয়। অর্থাৎ নকশার তরঙ্গটা আপনারা এভাবেই দিতে, এভাবে এভাবে নকশার তরঙ্গ তৈরি হয়। আশা করি এটা বুঝতে পারছেন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি সোজাসুজি নামতে পাবেন না, কখনো সোজা উঠতে পাবেন না। আপনার এখান থেকে শুরু, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে নকশার তরঙ্গটা তৈরি হয়। আশা করি আজকে প্রাথমিক পর্যায়ে আপনারা আমার এই নকশা ড্রয়িং এর প্রাথমিক পর্যায়টা বুঝতে পেরেছেন। আমি আবারও পুনরায় বলছি, ডিভাইডার কখনো এভাবে ধরবেন না। এটা কখনো সার্ভের নিয়ম না, এটা কেউ মানবে না। ধরেন আপনি টেকনিক্যাল কলেজ থেকে সার্ভে অলরেডি পাস করেছেন, একটা পরীক্ষার বোর্ডে চলে গেলেন, সব জায়গায় সিলেক্ট হয়েছেন, প্র্যাকটিক্যাল হলে আপনি চাকরিতে মোটামুটি নিয়োগ পাবেন। তো সেখানে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকও থাকতে পারে, ভূমি জরিপ অধিদপ্তরের টেকনিক্যাল অ্যাডভাইজার, উপদেষ্টা থাকতে পারেন। এখন উপদেষ্টার সামনে আপনাকে ডিভাইডার ইউজ করতে বললো যে আপনি এই প্লটটা কত লিঙ্ক অঞ্চলে এই রেখাটা মাপেন, তখন আপনি বিসমিল্লাহ করে এইভাবে নকশা ধরতেছেন, এইভাবে নকশার উপরে, তাহলে আপনার কিন্তু সাথে সাথে বের করে দেবেন না বোর্ড থেকে। এটা করতে পারেন না। আপনারা এই হাতের আঙুলগুলো ব্যবহার করবেন। এখানে একটা ডিভাইডারের ঘাট আছে, দেখবেন। কথাটা যদিও আমার হয়তো স্বাভাবিক মনে করবেন, কিন্তু মনে করলে অস্বাভাবিকই আপনি পড়বেন। এইভাবে নকশার ডিভাইডারটা বাড়াবেন, কমাবেন, যেখানে আপনার সঠিকতা অর্জন হবে সেখানে আপনি ধরবেন যে আমার এটা। তারপর বুনিয়াতে আপনি বসাই দেখবেন যে কত লিঙ্ক। আপনি লিঙ্গ বলতে পারেন, ওটাকে ফিটে যদি আপনার প্রশ্ন থাকে যে কত ফিট, তো আপনি লিঙ্কে ভাঙায় ফিটে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর যেটা বলছি যে না আটকে দিছিলাম যে। তো লোকাল সার্ভেয়ারগণ অনেকেই নতুন সার্ভেয়াররা জমি কাজকর্ম সার্ভে শিখে প্লট সার্টিফাই করতে কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যান। এটা সবার ক্ষেত্রে হয়। ওই প্রথমে লেখাপড়া শিখে মানুষ শিক্ষকতা করতে গেলে তার একটু আটকে, এটাই সত্য। তো প্লট সার্টিফাইড করবেন কীভাবে, অনেকেই কিন্তু প্রশ্নটা আমার কাছে করেন, যেখানেই দেখা পান বা এমএলএ করেন বা আমাকে ফোন করে বলেন যে আসলে আমরা প্লট সার্টিফাই করবো কীভাবে। হ্যাঁ ঠিক আছে, আপনার যুক্তি, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। প্রথম স্তরের আপনাদের এটা সার্ভের একটা ট্রেনিং বলা যায়, বিরাট একটা পরীক্ষার ধাপ। তো ধরেন আপনি এই নকশাটা, এই প্লটটা সার্ভে করবেন, এই প্লটটা, এটা একটা রাস্তা, আপনি রাস্তাতে হাঁটবেন, হাঁটার পরে মিডলে একটা রাস্তা পাবেন, এখানে আসি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি এইখানে এই মিডলটা নির্ধারণ করবেন, করার পর এখান থেকে একটা টান দিবেন যে এই প্লটটা কত, 4100। আমি তো 4100 দাগে আমি সার্ভে করতে যাব, কিন্তু 4100 দাগ তো আমি খুঁজে পাচ্ছি না, কোনটা সার্টিফাইড করবো কিভাবে। আচ্ছা ভালো কথা, আপনি এখান থেকে একটা কাট নিয়ে এখান থেকে টান দিবেন, টান দেওয়ার পর এখানে কত লিঙ্ক, কত ইঞ্চি, কত ফিট, যদি পরীক্ষাটা ধরা পড়লো তাহলে প্লটটা মনে করবেন যে এটাই সঠিক। তারপরেও যদি প্লট না মনে করেন, আপনি এই দিক থেকে এই দিকের কোনো প্লট যদি আপনার, এটা অবশ্যই দেখবেন ম্যাপে, দেখার পর এখান থেকে একটা টান দিবেন, তারপর এখান থেকে টান দিবেন, তারপরে কিন্তু প্লটটা মোটামুটি আপনার কাছে সার্টিফাইড হয়ে যাবে। আচ্ছা, তারপর প্লট চেনার আরেকটা উপায় আছে। ধরেন ওই মৌজায়, ওই ম্যাপে কোনো গির্জা, মন্দির, ঈদগাহ মাঠ ইত্যাদি ইত্যাদি, যেমন আমি এখানে এটা একটা পুকুর একটা পেয়ে গেলাম, পুকুর থেকে আমি পুকুরের পাড়ে এই জায়গাটা অবস্থান করতেছি, বা এখানেই আছি, তাহলে এই পুকুরের এই শেষ প্লটের কর্নার থেকে আমি যদি, এগুলো আইলা আছে কিন্তু থাকি, এখান থেকে টান দেই, মোটামুটি আমার স্পেলিংয়ে ভুল না, তাহলে আমি এই প্লটটা পেয়ে যাবো। কিন্তু প্লট পাওয়ার কয়েকটা কিন্তু শর্ত আছে, শুধু
এক চিহ্ন দিয়েই যে আমি প্লট তৈরি বা বার করতে পারবো এই ধরনের কোনো কিছু না, কয়েক প্রকার পরীক্ষা করে আপনাকে বার করতে হবে। আচ্ছা, তারপর একটা ঘটনা, আপনারা অনেক সময় অনেক সীমানা নির্ধারণ করার সময় ঝামেলায় পড়ে যান যে এই দিক থেকে টান দেওয়া যাচ্ছে না, এখানে এই দিক থেকেও টান দেওয়া যাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? ধরেন আপনার এই রাস্তার এই জায়গাটা পেয়েছেন, এই মিডলটা পেয়েছেন, এগুলো জায়গা কিন্তু ফাঁকা, এগুলো জায়গা ফাঁকা। আপনি একটা এখানে পয়েন্ট তৈরি করবেন, এখানে একটা পয়েন্ট তৈরি করবেন, এখান থেকে সরাসরি ক্রসিং টান দিবেন। মাপযোগটা যদি ঠিক থাকে তাহলে এই মাপ থেকে আপনি সোজা এখানে একটা পর্তার লাইন তৈরি করবেন, খুঁটি এই রুটে চালাবেন। এখানকার এই পয়েন্টটা কত মাপ ঠিক করবেন, এখান থেকে এই রুটে চালাবেন সোজা, কোনো প্রকার লাইন চালাতে যেন ঠেলে না যায়, তাহলে কিন্তু আপনার মাপ মরবে না। এখানে একটা পয়েন্ট তৈরি করে ফ্ল্যাগ দিতে পারেন, এই লাইনটা চালাবেন। অলরেডি আপনার মাপগুলো পেয়ে